সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং আমাদের সাথে আজকেও আছেন একজন অতিথি। আমাদের আজকের অতিথি বহু গুণে গুণান্বিত নানজিবা খান। চলুন তার সাথে আড্ডা দিয়ে আসি। কেমন আছেন আপনি? অনেক ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার তো অনেক 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 গুণ, আসলে একটা দুটো না, অনেকগুলোই। তো আমাদের দর্শককে আপনি নিজের মুখে বলুন আপনি কি কি করছেন। তেমন কিছু করছি না, এখনো শিখছি, শিখতে পছন্দ করি। বেসিক্যালি আই এম a trainee pilot. I am having my training at RE Rank Flying School. আচ্ছা আচ্ছা। Beside that, I do journalism, anchoring, debating, and I am the brand ambassador of British American Research Center. I was the cadet ambassador of BNCC, and recently I have become the youth representative and represented my country before several countries. Recently I have represented Nepal, and that was from UNICEF. আচ্ছা, তাহলে ওখানে গিয়ে এই যে অনেক অনেক দেশ থেকে আসা অনেক ফ্রেন্ডস আপনি পেয়েছেন, তো সেই অভিজ্ঞতা কেমন? It was such a great honor for me to be there, especially to represent my country there. ওখানে যাওয়ার পরে যে সুযোগটা হলো, I have given a presentation on behalf of all the countries of South Asia, যেটা আমার জন্য খুব সম্মানের ছিল এবং আমাদের সাউথ এশিয়ার তরুণদের যত সমস্যা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, প্রথম ওখানে যখন আপনি স্পিচ দিচ্ছিলেন তখন কি নার্ভাস লেগেছিল ওই সময়টাতে? না, আমার একটু ভয়, একটু নার্ভাস? মনে হয় মিডিয়ার মেয়ে তো আমরা, তো আমাদের নার্ভাসনেসটা আসলে থাকে না, কারণ প্রতিনিয়ত ক্যামেরার সামনে প্রচুর কাজ করতে হয়। আর ছোটবেলা থেকে কাজ করার জন্য যেটা হয়েছে, জড়তা জিনিসটা আমার ভিতরে একটু কম। তাও একটু ভয় ছিল, কারণ যেহেতু একটা গুরু দায়িত্ব ছিল, শুধু আমার দেশের না, দক্ষিণ এশিয়ার সবগুলি দেশের পক্ষ থেকে তাদের সমস্যা বলতে হবে। আমি খুব টেকফুলি, কেয়ারফুলি ট্রাই করেছি। আই হ্যাভ ট্রাই মাই বেস্ট টু রিপ্রেজেন্ট অল অফ দ্যাট। হ্যাঁ, অবভিয়াসলি আপনার তো আবার সাংবাদিকতাও করছেন, সো এই ব্যাপারগুলো আপনার জন্য একটু ইজি অন্যদের চাইতো। সাংবাদিকতার ব্যাপারে একটু বলেন, কখন থেকে আগ্রহটা যে সাংবাদিক হিসেবে আপনি নিজেকে দেখতে চাইছেন? I was reading in class 8. আমি পরীক্ষা দিলাম bdnews24.com এ। সারা বাংলাদেশ থেকে 3,500 ক্যান্ডিডেট ছিল। ওখান থেকে 25 জন থেকে 15 জন রিটেন ভাইবা করে সিলেক্ট করলো। সর্বশেষ 5 জনকে আমাদেরকে পাঠিয়েছিল রূপসী বাংলা, তখন নাম ছিল, অ্যাসাইনমেন্টে সাকিব আল হাসান ইন্টারভিউ নেওয়ার জন্য। সো দ্যাট লাকি গার্ল ওয়াজ মি। তো আমি সাংবাদিকতা না, কোনো প্রিপারেশন ছিল না। এটাই আসলে একটু অবাক করার মতো ব্যাপার যে আমি রুমে যেয়ে দেখি সাকিব আল হাসান। আই ওয়াজ জাস্ট লাইক, ও গার আল্লাহ, এখন আমি কি করব? কেন প্রথম সাংবাদিক হয়েছে, তো ওটা আমি এক্সাইটেড ছিলাম যে আমার কাজটা করতে হবে। সো সাকিব আল হাসান দিয়ে শুরু, এরপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলে ইন্টারভিউ নিলাম। এরপর থেকে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, খাদ্য, তথ্যমন্ত্রী, কৃষি, স্বাস্থ্য, আইসিটি, র্যাবের মহাপরিচালক, আমাদের মাননীয় স্পিকার এবং যারা আছে পলিটিক্যাল লিডার এবং মিডিয়া ব্যক্তিত্ব, এনাদের ইন্টারভিউ নেওয়া শুরু করেছি। আচ্ছা আচ্ছা, পাশাপাশি তো আপনি উপস্থাপনাও করছেন। আচ্ছা, কোথায় কোথায় আপনি মানে উপস্থাপনা করছেন বা করেছেন? আচ্ছা, আমি শুরু করেছিলাম ক্লাস 9 থেকে। আমি বাংলাদেশ টেলিভিশন আগে শিশুর তোষ অনুষ্ঠানে উপস্থাপনা করতাম। ক্লাস 9 থেকে? হ্যাঁ, অডিশন দেওয়া লাগেনি, যে স্ক্রিপ্ট পেয়ে গেছে। সবথেকে বড় ব্যাপার ছিল যে আগে তো শিশু ছিলাম, এখন নিজেকে বড় দাবি করতে ইচ্ছা করে, একটু বড় হয়েছে, তাই এখন একটু বড়দের প্রোগ্রাম করি। 4টা প্রোগ্রাম চলছে। আচ্ছা, 4টা প্রোগ্রাম চলছে। আর এর পাশাপাশি আপনি তো বললেন আপনি ট্রেনি পাইলট হিসেবে আছেন। এই যে স্বপ্নটা, পাইলট হওয়ার স্বপ্নটা আপনার কখন থেকে? মানে লাইক একদম ছোটবেলা থেকে, নাকি এইচএসসি বা এইচএসসি দেওয়ার পর থেকে? এইচএসসি নেওয়ার আগে একটা মোমেন্ট থাকে না, যে ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন দ্যাট হোয়াট ইউ রিয়েলি ওয়ান্টেড টু বি এন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু চুজ অ্যাজ এ প্রফেশন। সো অ্যাজ এ প্রফেশন আই প্রিফার এভিয়েশন, বাট আমার ভিতরটা এখন আসলে মিডিয়ার জন্যই পড়ে আছে। সো ফর মি, sky is my heart but media is my soul. So sky is the limit for you actually. মিডিয়ার কথা বলছেন, মিডিয়াতে আর কি কি কাজ করছেন? আমি নির্মাতা হিসেবে কাজ করছি। আমি 13 বছর বয়সে জীবনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিলাম কেয়ারলেস। এরপরই প্রথম জীবনের ডকুমেন্টারি বানিয়েছি সাদা কালো। ওইটার জন্য আমি ইউনিসেফের মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ওখান থেকে জার্নি শুরু। বর্তমানে আমার 7ম ডকুমেন্টারি শর্ট ফিল্মের আমি কাজ করছি, শুটিং চলছে। এটার নাম দিয়ে আনওয়ান্টেড টুইন। তো শেষ হওয়ার পরে আশা করি দর্শক দেখতে পারবে যখন অনিয়া। আচ্ছা, আমি একটু কেয়ারলেস নিয়ে জানতে চাই, এই যে থিমটা বা নামটা, হ্যাঁ, এইটা মানে কেয়ারলেস যে প্রথম শর্ট ফিল্মটা, এই নামের পিছনের কাহিনীটা কি?
আমরা কেয়ারলেস ভাবে অনেক কাজ করি, অনেক ছোট জিনিস আমরা অনেক সময় ইগনোর করি, যার জন্য অনেক বড় রকমের দুর্ঘটনা হয়। অনেকে আছে কারেন্টে ইলেকট্রিক শর্টে মারা যাচ্ছে, কারণ ভেজা হাতে সুইচটা অফ করছে। আয়রন করতে যে দেখা গেল কলিং বেল কেউ টিপ দিল, অচেতন হয়ে দৌড় দিল এবং কাপড়টা পুড়ে যাচ্ছে। রান্না করার সময় দেখবেন ওনার আঁচলটা আগুনের ভিতরে পড়ে যাচ্ছে, এতে কিন্তু পুরো গায়ে কিন্তু আগুন লাগার একটা সম্ভাবনা থাকে। এই টুকিটাকি বিষয়গুলি যেটা দেখেও অদেখার মতো, সেটা আমি তুলে এনেছি আবার নতুন ভাবে, তো এই জন্য নাম দিয়েছি কেয়ারলেস। আচ্ছা, আর সাদা কালো যেটা নিয়ে বলছিলেন, সাদা কালো যেটার জন্য আপনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আচ্ছা এটা নিয়ে একটু আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু আমি শিশুদের নিয়ে তখন কাজ করতাম। আমি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে মেকিং শিখেছি, সিটিভিতে কাজ করতাম। তো ওইটা হচ্ছে একটা স্ল্যাম বয় ছিল আর কি। তো আমি ওই ছেলেটা এবং খুব বড় ঘরের একটা ছেলে কম্পারিজন দেখিয়েছি যে আসলে কেমন হয় এবং আলটিমেটলি আমাদের ভবিষ্যৎটা কি। যেমন আমরা বলি যে হ্যাঁ ও তো আসলে গরিব, হি ইজ নট ক্যাপেবল টু অ্যাফোর্ড হিজ টিউশন ফিস ইটিসি, কিন্তু এটা আলটিমেটলি ভবিষ্যৎটা আসলে কিছু নাই। সো এটা আমি তুলে ধরেছি যে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সবাই একসাথে কাজ করতে হবে, মুখে না বরং কাজের অর্থেই কাজ করতে হবে। আচ্ছা, আমরা আরো অনেক গল্প করব দর্শক, আমরা আরো অনেক গল্প করব, আরো অনেক আড্ডা দিব। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। আবারও আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক এবং আমাদের সাথে আছে নাজিবা খান। তো আপনি বলছিলেন এই যে ডকুমেন্টারির ব্যাপারগুলো, হ্যাঁ, এইসব অনুপ্রেরণা, ডকুমেন্টারি বানানোর ইচ্ছেও থাকতে হয়, আগ্রহ থাকতে হয়। এই আগ্রহটা কোত্থেকে এসেছে? অবভিয়াসলি আমার মা 5 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করার আগে কচি কাচার মেলায় ভর্তি করেছিল ছবি আঁকা এবং কবিতা আবৃত্তি শিখতে। তখন চিন্তা ছিল আসলে চিত্রশিল্পী হব, কিন্তু তারপর থেকে আসলে সাংবাদিকতা এই ব্যাপারগুলিতে চলে এসেছি। তো সবকিছু অনুপ্রেরণা আসলে আমার মা, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ হার যে শি ইজ সাপোর্টিং সো মাচ। হ্যাঁ, অবভিয়াসলি এত ছোট বয়সে মানে এত কিছু করার যে আগ্রহ, অনুপ্রেরণা, এত শক্তি, এটা আসলে ফ্যামিলি থেকেই আসে। তার বাইরে আপনার এমন কোনো সার্কেল, যেমন অনেক সময় বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে, থাকে যে যে খুব অনুপ্রেরণা জুগিয়েছে, এরকম কেউ কি আছে? কারো নাম বলতে চান এরকম? ফ্রেন্ড সার্কেল তো সবসময় সাপোর্ট করে, কাজ দেখে। তবে আমি আমার নিজেকে খুব লাকি মনে করি, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। কারণ মানুষ না মিডিয়াতে এসে কাজ করতে করতে একটা সময় প্রমিনেন্ট মানুষদের সাথে মিশে প্রমিনেন্ট প্ল্যাটফর্ম পায়। আমি কৃতজ্ঞ, আমার বেস তৈরি হয়েছে প্রমিনেন্ট প্ল্যাটফর্মগুলি থেকে এবং খুব বড় বড় মানুষদের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, যার জন্য আমার ভয় একটু কম। আই এম টু মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড মাই স্কিলস। এবং আমি এটা বিশ্বাস করি যে এস্টাবলিশমেন্টের সময়টা যত বেশি হবে, কোনো কারণে যদি আমি ধাক্কা খাই, পড়ে গেলেও আমি উঠে দাঁড়াতে পারবো। হ্যাঁ, মানে এজটা কোনো ব্যাপার না, আসলে যে কোনো সময় থেকে শুরু করা যায়, ছোট বয়স থেকেও বা বয়স বেশি হয়ে গেল, এটাতেই বিশ্বাস করেন হয়তো? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি আমাকে বলতে পারবেন যে বাবা তুমি 5 বছর পরে শুরু করো, কিন্তু আপনি আমাকে এই গ্যারান্টি দিতে পারবেন না 5 বছর পর আমি বাঁচবো কিনা। আপনি আমাকে পিছিয়ে ফেলতে পারবেন, কিন্তু আমি যদি এখন থেমে যাই, অনেক স্কোপগুলি বন্ধ হয়ে যাবে। এবং আমাদের এই সময়টা আজকে শুরু করলেও দেখেন এস্টাবলিশ হতে 10 থেকে 20 বছর লেগে যায়। তো আমার কাছে মনে হয় আর্লি শুরু করাই ভালো। এবং আমাদের দেশে যে সমস্যাটা হয়, সবকিছুতে জব এক্সপিরিয়েন্স চাই। এখন কথা হচ্ছে আমি যদি কাজই না করি, জব এক্সপিরিয়েন্সটা আসবে কোথা থেকে? তাই আমার কাছে মনে হয় স্টুডেন্ট লাইফ থেকে কাজ করা উচিত এবং সবারই আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত। আচ্ছা, এখন আসি অন্য আরেকটা প্রসঙ্গে। আমি যতটুকু জানি আপনার একটি বইও প্রকাশ পেয়েছে। এখন ওই বইটা সম্পর্কে কিছু জানতে চাই, দর্শকদেরকে যদি বলেন। হ্যাঁ, অবশ্যই। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ স্পেশাল চাইল্ড, সো আমি তার উপর 2 বছর রিসার্চ করেছি। 2 বছর রিসার্চ করে আমি এই বইটা লিখেছি, অটিস্টিক শিশুরা কেমন হয়। এতে আমি তুলে ধরার চেষ্টা করেছি অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য, লক্ষণ, প্রকারভেদ, কি পয়েন্টের উপর ভিত্তি করে আপনি বুঝবেন যে সে অটিস্টিক বাচ্চা এবং তাদের সাথে আমাদের কি আচরণ করা উচিত, তাদের প্রশিক্ষণের দরকার, খাবারের কিছু রেস্ট্রিকশন আছে। সর্বশেষে আমি যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় ইন্টারভিউ একটু বেশি করা হয় স্বভাবতই, তার জন্য তাদেরও কিছু বক্তব্য আমি দিয়েছি যে আমাদের দেশে বড় বড় মানুষরা আসলে তাদেরকে নিয়ে কি ভাবছে। এই বইটা লেখা শুরু করেছেন কখন থেকে?
শুরু করেছি গত বছর থেকে। অন্বেষা প্রকাশন আমাকে নক করেছিল, যেহেতু আমি সাংবাদিকতা করছি, তো ওই জায়গা থেকে আমি বেসিক্যালি রিপোর্ট দেখেছিলাম কয়েকটা, যেটা আমার কর্মসংস্থান হ্যালোতে প্রকাশ পেয়েছিল। তো নক করে বললো যেহেতু এটার উপরে একটা খুব ভালো একটা রিপোর্ট আছে, অনেক সাড়া পেয়েছে, তো বই আকারে প্রকাশ করা যায়। আমি কি করলাম, আমি একটা ডায়েরি কেন্দ্রিক গবেষণা করেছি। আমি ডায়েরি কেন্দ্রিক কেন বলছি, ছোটবেলা থেকে প্রত্যেকটা স্পেশাল চাইল্ড যদি কোনো ডাক্তারের কাছে যায়, বলে যে প্রতিদিনের কাজ প্রতিদিন লিখে রাখতে হবে। আমার মা হচ্ছে কর্মজীবী এবং আমাদের ফ্যামিলি সবাই কাজ করে, যার জন্য আসলে ওই জায়গাটা সময় করে লেখার একটা অবস্থা ছিল না। জার্নালের মতো করে আপনি, সো আমাকে লিখতে হতো ছোটবেলা থেকে, যখন আমি সাংবাদিক ছিলাম না। সো এত বছরের একটা ডায়েরি, অনেকগুলি ডায়েরি, সবকিছু কম্বিনেশন করে, আর যেহেতু আমি সাংবাদিকতা করছি, আমার ফিল্ড ওয়ার্ক করতে সুবিধা হয়েছে, সবকিছু মিলে আমি বইটা লেখার চেষ্টা করেছি এবং প্রচ্ছদটাও আমি করার চেষ্টা করেছি। ও আচ্ছা, একটু যদি, হ্যাঁ অবশ্যই। এই প্রচ্ছদটা আপনার করা? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। এই কি আপনার মানে ছোট ভাই? আচ্ছা, তো আশা করি এখানে অটিস্টিক শিশুদের ব্যাপারে আসলে অনেক কিছুই আমরা পেয়ে যাব, এরকম কিছুই। এখন আসি আপনার এই যে ইউনিসেফের যেই আপনি প্রতিনিধি হয়ে অন্য দেশে গিয়েছেন, তো এই ব্যাপারে একটু বলেন যে অনেক কালচারের সাথে আপনি পরিচিতি পেয়েছেন, সো আমাদের বাংলাদেশকে কিভাবে তুলে ধরেছেন ওদের সামনে? আমাদের দেশে অনেক সমস্যা আছে, বা স্টিল উই আর ডেভেলপিং। উমেন এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, আর তবুও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গিয়েছি। যেমন চাইল্ড হ্যারাসমেন্ট হচ্ছে, তারপরে আমাদের দেশে অনেক আইডেন্টিটিলেস চিলড্রেন আছে, যারা আসলে দে হ্যাভ বিকাম সোশ্যাল রিস্ক ফর আস। আমরা এটার জন্য দায়ী, বিকজ উই আর নট এবল টু এফোর্ড দেম দ্য মিনিমাম ফান্ডামেন্টাল রাইটস, যার জন্য তারা কিন্তু আসলে মিনিমাম সোশ্যাল স্ট্যাটাসটাও পর্যন্ত পাচ্ছে না, যার জন্য তারা নিজেদেরকে অনেক বেশি হুমকির মুখে ঠেলে দিচ্ছে অসামাজিক কর্মকাণ্ড করে। এই ব্যাপারগুলি ছিল। আবার আমাদের দেশে সবচেয়ে দক্ষিণ এশিয়ার কথা আমি বলবো, যে জিনিসটা হয় যে আমাদের গার্জিয়ানরা বলে যে মা বাবার স্বপ্ন সন্তানকে পূরণ করতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে সন্তানের স্বপ্নটা তাহলে মাটি চাপা পড়বে? এই ব্যাপারটা আমাদেরকে বের হয়ে আসতে হবে। পরিবার থেকে জড়তা শিখায় যে তুমি একজন মেয়ে, খুব কম পরিবার দেখবেন যে বলবে তুমি একজন মানুষ। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে যে সমস্যাটা আমার কাছে মনে হয়, আমরা খুব দুঃখজনকভাবে হলো আমরা খুব বেশি প্রফেশনাল না। যে যেটা নিয়ে স্টাডি করছে সে যদি সেই দিকেই ধাবিত হয়, তাহলে কিন্তু সে অনেক বেশি প্রফেশনাল হবে, হি অর শি গোনা বি মাচ পাংচুয়াল, এবং সে ওইটার সম্পর্কে অনেক বেশি জানবে। এখন দেখেন আপনি ম্যাথমেটিক্সে পড়ে এখন ব্যাংকে জব করছে, বা অহরহ আমরা এক্সাম্পল পাই। সো এই ব্যাপারগুলি থেকে সরে আসতে হবে, এবং আমরা যেটা করি, উই আর টু মাচ ওয়ারিড অ্যাবাউট টু গেটিং মার্কস দেন লার্নিং। আমাদের কত বেশি নাম্বার আসবে সেটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি, আমরা ভুলেই যাই যে আমাদের পড়তে হবে। তা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের না হাতে কলমে শিক্ষার অনেক অভাব, যার জন্য এটা নিয়ে আরো কথা শুনবো আমি। আরেকটা ব্রেকে চলে যাচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাদিয়া হক, এবং আমাদের সাথে আছেন নানজিবা খান। চলুন আবারও কথা বলি ওনার সাথে। আচ্ছা, আপনি যেসব প্রবলেম নিয়ে কথা বলছিলেন আরেকটু বলুন। আমাদের প্র্যাকটিক্যাল বেস নলেজের অনেক অভাব, হাতে কলমে শিক্ষার অনেক অভাব। জব মার্কেটে আমরা শুধু সরকার বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের উপরে আমরা আসলে দোষ চাপিয়ে বসে থাকি যে চাকরি দিচ্ছে না, কিন্তু আমার মনে হয় যে আমাদের স্কিলের ব্যাপারটাও ডেভেলপমেন্ট অনেক বেশি দরকার। সেই সাথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা দরকার, যে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে ধর্ম একটা জিনিস, ধর্মান্ধ আরেকটা জিনিস। আপনি যদি শিক্ষিত হন, আপনার শিক্ষার প্রসারটা যদি থাকে, আপনি বুঝতে পারবেন কোনটা বেঠিক এবং কোনটা আসলে সঠিক। সেই সাথে ধর্মের ইউ জাস্ট কান গেট ব্লাইন্ড ফোল্ডেড একটা ওয়ার্ড আছে, এটা হওয়াটা আমার কাছে মনে হয় যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে বাধা স্বরূপ। আমি প্রেজেন্টেশন দেওয়ার পরে 3টা জিনিস মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি সেদিন, যে আমি শুধুমাত্র একজন মেয়ে না, আমি একজন মানুষ, অবশ্যই আমি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয়, আমার মতামতের দাম আছে। ডিসিশন মেকিং, পলিসি মেকিংয়ে অবশ্যই আমার মতামত গুরুত্বপূর্ণ রাখে, এবং দ্য পিপল হু জাজ মাই ক্যারেক্টার অ্যাজ দ্য লেন্থ অফ মাই ড্রেস, দে আর নট লজিক্যাল। সো আই ডোন্ট হ্যাভ আ সিঙ্গল টাইম টু ওয়েস্ট মাই টাইম গসিপিং উইথ দেম আর আর্গুইং উইথ দেম। সো আমার কাছে মনে হয় ব্যাপারটা খুব। আচ্ছা, ওখানে তো প্রবলেমগুলো তুলে ধরলেন, কোনো সলিউশন কি পেয়েছেন?
মানে অনেক আলোচনা থেকে? হ্যাঁ, একটু সলিউশন পেয়েছি। আমি ছোট করে বলি, দেখেন আমাদের শিক্ষা জীবন অনেক বেশি, 16-17 বছরের শিক্ষা জীবন, বাট এটা আলটিমেটলি কোনো গোল নাই। গোলটা কেন নাই আমি আপনাকে ছোট করে বলি, যে চাকরি কিন্তু আমাদের নিশ্চিত না। হ্যাঁ, যার এখন এই 16 থেকে 17 বছরের শিক্ষা জীবনের পরে যে আমাদের রেজাল্টটা কি, জিরো, আমি চাকরি পাচ্ছি না। আপনি যদি বিদেশে দেখেন, স্টুডেন্টস দে আর ওয়ার্কিং, at the same time they are getting educated, at the same time they are doing jobs, so they are earning money, so তাদের ফ্যামিলির উপর না বার্ডেনটা পড়ছে না। আমাদের দেখেন একতরফা সম্পূর্ণ বার্ডেন আমরা আমাদের ফ্যামিলির উপর দিয়ে দিচ্ছি। এবং আপনি যদি ইয়াং জেনারেশনকে কাজে লাগান, দুইটা জিনিস হবে। পার্সোনালি আপনার ফ্যামিলি দারিদ্র সীমার নিচে, এই কথাটা আমাদের শুনতে হবে না। দ্বিতীয়ত দেশের ডেভেলপমেন্ট হবে, কারণ ইয়াংদের দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, কারণ একটা সার্টেন এজের পরে কিন্তু কাজের সেই মানসিকতাটা কমে যায়, বিভিন্ন ধকল এবং ব্যাপারগুলি এসে যায়। এই ব্যাপারগুলি আমার কাছে মনে হয় কাজে লাগে। আচ্ছা, এখন বর্তমান ব্যস্ততা কি নিয়ে? আর বর্তমান ব্যস্ততা আসলে আমি ফ্লাইং এর জন্য প্রিপারেশন নিচ্ছি, আর মিডিয়া তো আছেই। ফ্লাইং এর গ্রাউন্ড ক্লাস শেষ, নাও আই এম রেডি ফর গোয়িং টু দ্য ডিপ্লয়মেন্ট। আচ্ছা, আর কতদিন লাগতে পারে? আমাদের কোর্সটা হচ্ছে 2 থেকে 2.5 বছর বা 3 বছর লাগে, ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখন একটু ওয়েদার খারাপ, প্র্যাকটিসের জন্য তো সবকিছু মিলে আর কি যাচ্ছি। তো আমার গ্রাউন্ড সাবজেক্ট শেষ, নাও আই এম রেডি টু ফ্লাই। আচ্ছা, আর অন্যান্য কাজ, যেমন এই যে সাংবাদিকতা করছেন, এইখানে কোনো কাজ বা মিডিয়া নিয়ে যে আপনি নির্মাণ করছেন? সাংবাদিকতা চলছে। আমি যেটা করি, আমি কোনো কিছু ধরলে অনেক বুঝে শুনে ধরি যে আমি এই কাজটা করব, কিন্তু একবার আমি যখন ধরি আমি সেই কাজটা ছাড়ি না। আপনি বলতে পারবেন না যে তুমি সাংবাদিকতা আগে করতে, এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত। আমি কি করি, আমার কাছে মনে হয় সৃজনশীলতা এবং একঘেয়েমিতা কখনো একসাথে থাকতে পারে না। আপনি যখন একটা কাজ কন্টিনিউয়াসলি করতেই থাকবেন, আপনি একটু বোর হয়ে যাবেন। যার জন্য আমি কি করি, আমি যখন সাংবাদিকতা করলাম কয়েক মাস, আমি হুট করে নির্মাণে গেলাম। নির্মাণে যাওয়ার পর আমি নতুন একটা ইন্সপিরেশন পেলাম, নতুন কিছু করছি। ওই ইন্সপিরেশনটা আমি ওইখানে অফ দিয়ে সাংবাদিকতায় কাজে লাগিয়ে আবার এটা শুরু করলাম। এভাবে বাই রোটেশন আমি প্রত্যেকটা কাজ করতে থাকি। আচ্ছা, এই যে নতুন একটা শর্ট ফিল্ম নিয়ে কাজ করছেন আপনি, এটা নিয়ে যদি একটু কিছু বলেন। ব্যাপারটা ছিল, আমি শিশুদের সাথে কাজ করা হয়েছে অনেক। যে জিনিসটা আমি দেখেছি যে আমাদের গার্ডিয়ান আসলে খুব দরকার। তো অনেক আইডেন্টিটিলেস বাচ্চা আছে, আমি আগেই বলেছি, যারা বিগড়ে যাচ্ছে, বিপদে যাচ্ছে, যাদেরকে হয়তো আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারতাম, কিন্তু আমাদের গাফিলতির জন্য তারা বিগড়ে যাচ্ছে। ওই ব্যাপারটা নিয়ে আসলে আমি দেখালাম। আরেকটা ব্যাপার আমি বলি, আমরা যেহেতু মডার্ন যুগে বাস করছি, সময়ের পরিবর্তন হয়েছে। আপনি 30 বছর আগে যেটা হয়েছে সেটা এখন চিন্তা করলে হবে না। আমার মনে হয় এখন অনেক কিছু হয়, অনেক কম বয়সে আমরা অনেক ম্যাচিউর কাজ করে ফেলি, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ আমরা অনেক ব্যাপার জানি না। মেয়েরা বা ছেলেরা, কিশোর কিশোরীরা স্বাস্থ্য সচেতন না, কোন পথে কিভাবে কি করতে হবে সেগুলি জানে না। যার ফলস্বরূপ আমরা পাচ্ছি যে পরিবারহীন একটা সন্তান, অনেক সময় তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, তারা সোশ্যাল রিস্ক হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটা লুকিয়ে রাখার কোনো ব্যবস্থা না, কারণ এটা পরিমাণটা বেড়ে যাচ্ছে। আমরা যদি এখন সচেতন না হই, তাহলে কখন হব? সেটাই। আর এই যে আপনি একটা কথা বললেন যে 30 বছর আগে যেটা চিন্তা করছে, এটা আসলে বেশি হয়ে থাকে এই যে আমাদের মা বাবা বা চাচা, এই জেনারেশনটা। হ্যাঁ, এই যে চিন্তাধারা, আপনার কি মনে হয় এটা কি চেঞ্জ হচ্ছে বা হয়েছে? ওনারা যে চিন্তা করতেন আর কি, এই চিন্তাটা চেঞ্জ হয়েছে? এক সময় নারী শিক্ষা কিন্তু নিষিদ্ধ ছিল। যারা ওই সময়টার বিপক্ষে ছিল, এটা বলেছিল যে নারী শিক্ষা করতে হবে, নারী শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে, তখন মানুষ কিন্তু তাদেরকে সমাজ বিরোধী বলেছিল। একটা সময় সতীদাহ প্রথা ছিল, এখন কিন্তু সে প্রথা নাই। যারা সে প্রথা ভেঙেছে, ওই সময় কিন্তু তারা সমাজ বিরোধী ছিল, এখন আমরা তাদেরকে নিয়েই গর্ব করি। এবং দেখবেন আমাদের মা বাবারা, শ্রদ্ধা রেখে বলছি, যদিও ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, কথায় কথায় বলে যে এই জেনারেশনটা না এরকম। আমার কাছে মনে হয় জেনারেশনের দোষ না দিয়ে আপনি চিন্তা করে দেখেন, আপনার জেনারেশন যদি আমাদের মতো এখন তথ্য প্রযুক্তি থাকতো, আপনি ওই বয়সটাতে আমাদের মতো করতেন কিনা। যদি আপনি করে থাকেন, তাহলে ওই চিন্তা থেকে আমাদেরকে সাপোর্ট দেন, যাতে আমরা বিপথে না যাই। আড্ডা দিতে দিতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি দর্শকদেরকে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। ওকে, আমার কাছে মনে হয়, আই স্ট্রংলি বিলিভ দ্যাট বিকামিং আ পায়োনিয়ার রাদার দেন বিকামিং আ ফলোয়ার, what you are doing, it is really doesn't matter যদি at last it is not harming anyone, it is part of your success, and of course at the end of the day you are happy about it. So be yourself, challenge yourself. অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং এসিটিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আয়োজন আজকের মতো শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।
অন্য কোনো অতিথির সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।